আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিলি প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাসে। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে গাণিতিক যুক্তি। তো গাণিতিক যুক্তি অংশে আজকে আমরা স্পেসিফিক একটা আইটেম নিয়ে আলোচনা করব এবং সেটি হচ্ছে মুনাফা। আপনারা সবাই জানেন মুনাফাতে সাধারণত দুই ধরনের টপিক থাকে। একটা হচ্ছে সরল মুনাফা, আরেকটি হচ্ছে যৌগিক মুনাফা। তো আমরা ইতোমধ্যে সরল মুনাফার ক্লাস করে ফেলেছি। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে যৌগিক মুনাফার উপরে। আমরা জানি যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন জায়গায় আমরা টাকা ইনভেস্ট করি বা অন্যান্য কাজকর্মে টাকা কাজে লাগাই। তো সেক্ষেত্রে আমরা কিছু একটা ইন্টারেস্ট বা একটা ইন্টারেস্ট রেটের মাধ্যমে আমাদেরকে কিছু মুনাফা দেওয়া হয়। তো এই মুনাফাগুলো সাধারণত ব্যাংক থেকে আমরা পেতে পারি। কেউ যদি সঞ্চয়পত্র করেন সেখান থেকে পেতে পারেন, কেউ এফডিআর করলে সেখান থেকে পেতে পারেন, ডিপিএস করলে পেতে পারেন, কেউ কোনো জায়গায় শেয়ার বাজারে ইনভেস্ট করতে পারেন, বা যে কোনো কিছু কারোর সাথে জমি কিনলেন সেখানে একটা আপনি ইন্টারেস্ট পেতে পারেন। তো সবকিছু মিলে দৈনন্দিন জীবনে কিন্তু আমাদের এই মুনাফাটা কাজে লাগে। তো এই মুনাফার মধ্যে সব থেকে বেশি যেটা কাজে লাগে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা বা যৌগিক মুনাফা। যদিও আমরা সরল মুনাফার অঙ্কগুলো যখন করেছি আমাদের কাছে খুব সরল লেগেছে, চক্রবৃদ্ধি মুনাফার সিস্টেমটাও আসলে খুবই সরল যদি আমরা সেটা একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি বা ভালো করে খেয়াল করি। তো আশা করি আজকের ক্লাসটি আপনারা ভালো করে খেয়াল করবেন এবং এই ক্লাসের পরে ইনশাল্লাহ চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না বলা যায়। তো আসলে আমরা দেরি না করে শুরু করে ফেলি। আমরা শুরুতেই দেখে নিব যে প্রিভিয়াস বিসিএস গুলোতে এই চক্রবৃদ্ধি মুনাফা সংক্রান্ত তেমন কোনো প্রশ্ন এসেছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে চক্রবৃদ্ধি মুনাফার দিকে 46, 43, 41, 39 কয়েকটা বিসিএস এর প্রশ্ন এসেছে। তো খুব বেশি এসেছে সেটা বলা যাবে না, কিন্তু আবার একদম কম আসছে সেটাও কিন্তু না। সো যাই বলেন না কেন, আসলে বিসিএস প্রিলির পাশাপাশি বিসিএস লিখিত পরীক্ষাতেও কিন্তু আপনার এই চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কের অনেক গুরুত্ব আছে। সো যারা প্রিলিমিনারিতে এই চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কগুলো একটু মন দিয়ে করবেন, তাদের লিখিত পরীক্ষার অঙ্কগুলোও কিন্তু করা হয়ে যাবে। সো আমি প্রথমেই একটু আপনাদেরকে একটা অ্যালার্ট দিয়ে দিই, সেটা হচ্ছে এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি এটাকে 3 স্টার মার্ক করে দিচ্ছি। সো ভালো করে আজকের ক্লাসটা করবেন যেন কোনো সমস্যা আপনাদের ভবিষ্যতে না হয়। ঠিক আছে? তো আসেন আমরা শুরুতে মুনাফা নিয়ে একটু কথা বলে ফেলি। সো আমরা জানি যে সরল মুনাফার ক্ষেত্রে আমরা পড়েছিলাম আই সমান সমান পি এন আর, যেখানে আই মানে হচ্ছে আপনার সুদের পরিমাণ বা মুনাফা, পি ছিল হচ্ছে আপনার মূলধন, এন ছিল হচ্ছে সময় বা বছর, আর ছিল হচ্ছে সুদের হার বা রেট। ঠিক আছে? এবং আরেকটা জিনিস পড়েছিলাম এ, এ মানে হচ্ছে সুদ আসল বা মুনাফা আসল, যেটা আলটিমেটলি পি এবং আই ইন্টারেস্টের যোগফল। আচ্ছা, তো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এরকম নতুন তেমন কিছু নাই। এখানে একটা বেসিক কনসেপ্ট একটু আলাদা আছে। তো আসেন আমরা যৌগিক মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফা সংক্রান্ত ডিটেলস জিনিসপত্রগুলো আগে আলোচনা করে ফেলি। তারপরে আমরা যখন সবাই সবকিছু বুঝতে পারবো, তারপর হচ্ছে আমরা একটা একটা করে প্রবলেম সলভ করব। আচ্ছা, তো যৌগিক মুনাফা। তো যৌগিক মুনাফার ক্ষেত্রে একটা বেসিক কনসেপ্ট যদি আপনি ধরতে পারেন তাহলেই আপনি বুঝতে পারবেন। মনে করেন সরল মুনাফাতে আপনি পি পরিমাণ টাকা এন বছরের জন্য আর% হারে আপনি মনে করেন হচ্ছে কাজে লাগালেন। সো এন বছরটাকে আমি একটা সংখ্যা দিই, মনে করলাম 3 বছর। পি মনে করলাম 100 টাকা, আর মনে করলাম হচ্ছে আপনার সাপোজ 5%। সো সাধারণত সরল মুনাফার ক্ষেত্রে কি হয়, সরলের ক্ষেত্রে যেটা হয়, এই 100 টাকার উপরে আপনার সুদের হার কাজে লাগে, অর্থাৎ আপনি আর% হারে সুদ নিবেন এবং এন বছরের জন্য। তো এখান থেকে অনেকে এভাবে লিখেন যে আর% হচ্ছে 5/100 এবং এন হচ্ছে 3। 3 মানে হচ্ছে 3 বছরের জন্য একবারে। তো কথা হচ্ছে সরল মুনাফায় আপনি এককালে বা এককালীন 3 বছর পরে গিয়ে আপনি টোটাল ইন্টারেস্ট বা মুনাফাটা পাবেন। আদারওয়াইজ মোটামুটি আপনার বাকি মাঝের 2 বছর বা শুরুর বছর ইন্ডিভিজুয়ালি আপনি কিছু পাবেন না। এইটা হচ্ছে সরল মুনাফার একটা কনসেপ্ট। ওকে, তো আসেন এবার আমরা একটু যৌগিক মুনাফার ক্ষেত্রে দেখি কি হয়। যৌগিক মুনাফার ক্ষেত্রে এই কনসেপ্টটা একরকম হবে না। মনে করেন যৌগিক মুনাফার ক্ষেত্রে আমরা এখন সূত্র প্রমাণ করব। সো বি কেয়ারফুল, একটু ভালো করে খেয়াল করেন কিভাবে সূত্রটা প্রমাণ করার চেষ্টা করছি। ঠিক আছে? আচ্ছা, মনে করি কিছু ডেটা আমি এখানে একটু লিখে নেই। মনে করি মূলধন বা ক্যাপিটাল পি, সময় আমার হচ্ছে এন, আমার সুদের হার আমার হচ্ছে আর%। আচ্ছা, আর চক্রবৃদ্ধি মুনাফা আসল যেটা মানে মুনাফা প্লাস আসল বা সুদ আসল যেটা বলে, সেটাকে সি দিয়ে প্রকাশ করছি। তো আসেন দেখেন কি হচ্ছে কাহিনী এখানে। মনে করেন প্রথম চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে আপনার সাধারণত আপনার একটা সাইকেল অনুযায়ী হয়।
তো সেই সাইকেলটা আমরা একটু চিন্তা করি, মনে করি এন সময় তো বুঝলাম, এন বছর সেটা 3 বছর, 5 বছর, 10 বছর, 100 বছরও হতে পারে। সো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রতি বছর অন্তর অন্তর সাধারণত সুদটা অ্যাপ্লাই করা হয় বা ইন্টারেস্টটা অ্যাপ্লাই করা হয়, যেটা সরল মুনাফার ক্ষেত্রে একবারে 3 বছর পর করা হয়। মেইন পার্থক্যটা এখানে। সো আমি বলবো যে প্রথম 1 বছর পর, 1 বছর পর আপনার ইন্টারেস্ট যেটা পাবেন সেটা কি হবে? পি ইন্টু এন ইন্টু আর ডিভাইডেড বাই 100। সো পি এর মান আমি রেখে দেই, এন এর মান হয়ে যাবে 1। কারণ কি 1 বছর পর পেয়েছেন, সো এন ডেফিনেটলি 1। ঠিক আছে, আচ্ছা আর বসিয়ে দিলাম। সো এটা হয়ে গেল পি আর ডিভাইডেড বাই 100। আচ্ছা, সো এইখানে এখন ভালো করে একটু খেয়াল করেন, মেইন কাহিনী এখানেই ঘটবে। 1 বছর পরে এই যে ইন্টারেস্টটা পেলেন না, এই ইন্টারেস্টটার পরে 1 বছর পর আপনার সুদ আসল কত হবে সেটা একটু দেখি। ধরলাম সুদ আসলটা হচ্ছে আপনার A1। ওকে, A1 সমান সমান হচ্ছে ধরলাম P1 প্লাস I1। সো P1 তো আপনি জানেন না, রেখে দেই। I1 এর মানটা হচ্ছে PR বা 1 লিখে দেই মনে করেন, ডিভাইডেড বাই 100। ওকে, সব জায়গায় P1 লিখে দিলাম যেহেতু প্রথম বছর তো এই জন্য আর কি, বা প্রথম সাইকেল। সো এখান থেকে আমি একটা কাজ করতে পারি, P1 কমন নিতে পারি, 1 প্লাস আর বাই 100। সো খেয়াল করেন প্রথম বছর অন্তর সুদ যেটা পেয়েছেন এবং যে আপনার ইন্টারেস্ট মূলধনটা ছিল সেটা যোগফল হয়ে গেল আপনার P1 ইন্টু 1 প্লাস আর বাই 100। ব্যাস, এই পর্যন্ত আমরা সবাই বুঝছি আশা করি। সো চক্রবৃদ্ধির ক্ষেত্রে যে কাহিনীটা ঘটবে, 1 বছর পর যে সুদাসলটা থাকবে না, এটাই হয়ে যাবে হচ্ছে দ্বিতীয় বছরের জন্য বা দ্বিতীয় সাইকেলের জন্য মূলধন বা P2। আমি আবারও বলছি, এই যে সুদাসলটা হলো না, মানে ইন্টারেস্ট অ্যাপ্লাই হলো 1 বছর পর বা প্রথম সাইকেল পর। তো ইন্টারেস্ট অ্যাপ্লাই হওয়ার পরে মূলধন এবং ইন্টারেস্ট মিলে যে সুদাসলটা হইলো, টোটাল অ্যামাউন্টটা হয়ে যাবে পরবর্তী বছরের জন্য আপনার মূলধন বা ক্যাপিটাল। অর্থাৎ ইন্টারেস্ট অ্যাপ্লাই হবে এই টোটাল অ্যামাউন্টটার উপরে। এইখানেই কিন্তু আপনার খেলা, যেটা সরল মুনাফায় হতো না। সো এই টোটাল অ্যামাউন্টের উপর যেহেতু ইন্টারেস্ট অ্যাপ্লাই হবে, আপনার পরের বছরের জন্য ইন্টারেস্টের অ্যামাউন্টটা কিন্তু বেড়ে যাবে। সো প্রতি বছর এরকম চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে। এটাকেই বলা হয় হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। আসেন দেখেন দ্বিতীয় বছরের জন্য কি হচ্ছে। দ্বিতীয় বছরে আমার মূলধন হয়ে যাচ্ছে আলটিমেটলি সেই A1। A1 মানে হচ্ছে P1 ইন্টু 1 প্লাস আর বাই 100। ওকে, সো দ্বিতীয় বছরের জন্য আমি ইন্টারেস্ট যেটা পাবো সেটা হচ্ছে P2 ইন্টু এন আর ডিভাইডেড বাই 100। সো P2 এর মানটা আমি কি বসাতে পারি? এই যে প্রথম বছরের যে টোটাল মুনাফা আসল বা সুদ আসল সেটা আমি বসাতে পারি কিন্তু। তো আমি এক কাজ করব, সেটাই বসিয়ে দিব। আসেন, P1 ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু এন এর মানটা কত হবে বলেন তো? এন এর মানও কিন্তু 1, কারণ দ্বিতীয় বছরের জন্য যেহেতু, অর্থাৎ দ্বিতীয় বছর মানে সেকেন্ড বছরটার জন্য, অর্থাৎ একটা বছরের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। সো এখানেও এন এর মান 1 হবে, আর এর মান আর এর জায়গায় বসিয়ে দিলাম। সো এখন দেখেন কি হচ্ছে এখানে, P1 প্লাস P1 আর 100 ইন্টু আর বাই 100। ওকে, আচ্ছা এভাবে আমার মনে হয় না করলেও চলে। আমি একটা কাজ করি, এই লাইনটা আমি একটু মুছে দিই, এই লাইনটা আমি রাখলাম না, এভাবেই রেখে দিলাম। ঠিক আছে, আপনাদের জন্য সুবিধা হবে। সো এখন আসেন দেখেন দ্বিতীয় বছর পরে মুনাফা আসল যেটা সেটা কত হবে। আমি তো মুনাফাটা পেলাম I2, তাহলে দ্বিতীয় বছর শেষে মুনাফা আসল যেটা, অর্থাৎ আপনার হচ্ছে A2 যেটা, সেটার মান কত সেটা একটু দেখি। সেটা হবে P2 প্লাস I2। সো P2 এর মানটা কত? P2 এর মানটা তো আমি জানি, ওই যে P1 ইন্টু 1 প্লাস আর বাই 100, এবং ইন্টারেস্ট পেয়েছি হচ্ছে এইটা I2, সেটাকেও আমি যোগ করে দেই, P1 ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু আর বাই 100। আচ্ছা, এখান থেকে দেখেন ভাইয়া পুরা আমি একটা অংশ কমন নিতে পারি। এই অংশটা দেখেন দুই জায়গাতেই কিন্তু আছে। ওকে, সো আমি এই অংশটা এখন একটু কমন নিয়ে ফেলবো। আসেন কমন নিয়ে ফেলি, 1 প্লাস আর বাই 100। তাহলে কি হয় বলেন তো? এই অংশটুকুর জন্য থাকে 1, আর এই অংশটুকুর জন্য থাকে হচ্ছে আর বাই 100। সো আলটিমেটলি এটা হয়ে যায় P1 ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 স্কয়ার। দেখেন ভাইয়া আপুরা, আমি কিন্তু এখন পেয়ে গেছি দ্বিতীয় বছর শেষে মুনাফা আসল যেটা, সেটার মানটা হয়ে গেছে P1 ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 স্কয়ার। অর্থাৎ দ্বিতীয় বছরের জন্য 2 গুণ হয়েছে। তাহলে আমি কি ভাইয়া আপুরা বলতে পারি যে আমার তো প্রশ্নে প্রথমে বলা ছিল যে আমার তম বছরের জন্য আমি অঙ্কটা করছি, বা বছরের জন্য হচ্ছে আমি এই সূত্রটা প্রমাণ করার চেষ্টা করছি। কোথায় বলেছিলাম জানেন? এই যে বলেছিলাম যে সময় হচ্ছে আপনার হ্যাঁ।
তাহলে দ্বিতীয় বছর পর আমি এরকম একটা কন্ডিশনে পৌঁছালাম। সো তম বছর পরে গিয়ে আমার কন্ডিশনটা কি হবে? তম বছর পর গিয়ে আমি যদি বলি যে টোটাল মুনাফা আসল সি সমান সমান, আগের লাইনের সূত্র ধরে আমি লিখতে পারি P1 ইন্টু 1 + R/100 টু দি পাওয়ার n। অর্থাৎ 2 বছরের জন্য 2 ছিল, তম বছরের জন্য n সংখ্যক গুণফল আমাকে করতে হচ্ছে। সো এইটাই হচ্ছে আপনার চক্রবৃদ্ধি মুনাফার মেইন সূত্র। আমি আবারও বলি, এইটাই হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার মেইন সূত্র। আপনি যদি P1টাকে P দিয়ে প্রকাশ করতে চান করতে পারেন, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে সি সমান সমান P ইন্টু 1 + R/100 টু দি পাওয়ার n। এইটাই হচ্ছে আমার চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। সো এই সূত্রে সি মানে কিন্তু আসলে মুনাফা আসল। এই সি কিন্তু মুনাফা প্লাস আসল, অর্থাৎ ইন্ডিভিজুয়াল মুনাফা না। আর পি হচ্ছে আপনার মূলধন। সো আপনি সি বের করার পর সেখান থেকে যদি পি বিয়োগ করেন তাহলেই শুধুমাত্র আই পাবেন। সো আই হবে হচ্ছে আপনার সি মাইনাস পি। ওকে, এইটা মনে রাখতে হবে। এইটাই হচ্ছে আপনার মুনাফা বা সুদের পরিমাণ। সো আশা করি আপনাদের এই সূত্রের প্রমাণটা ক্লিয়ার হয়েছে। সো সূত্রের প্রমাণটা একটু দেখিয়ে দিলাম, যদিও প্রমাণ না শিখলেও চলে, তারপর আমি প্রমাণটা করলাম। আপনারা চাইলে সূত্রটা মুখস্থও রাখতে পারেন, আবার প্রমাণও করতে পারেন, ইটস আপ টু ইউ। তো এখন ভাইয়া আপুর আমি যেটা করব, নতুন আরেকটা জিনিস আপনাদেরকে শিখাবো। মনে করেন, জাস্ট এ মিনিট। হ্যাঁ, যেটা বলছিলাম, মনে করেন আপনার কাছে এখন একটা নতুন জিনিস দেওয়া হয়েছে। কিরকম নতুন জিনিস একটু বলি। আমরা তো একটু আগে কেবল সূত্রটা শিখলাম, সি সমান সমান পি ইন্টু 1 + R/100 টু দি পাওয়ার n। এখন বলা হলো, এতক্ষণ যে সূত্র প্রমাণ করেছিলাম সেই সূত্র প্রমাণে আমরা কিন্তু ধরে নিয়েছিলাম যে সুদের হারটা বার্ষিক অ্যাপ্লাই হচ্ছে। সুদের হার ছিল বার্ষিক R%। ঠিক আছে, 1 বছর অন্তর অন্তর সুদের হার অ্যাপ্লাই হচ্ছিল। কিন্তু কোনো কারণে যদি আপনাকে বলা হয় যে না, সুদের হারটা অর্ধবার্ষিক হারে অ্যাপ্লাই করা হবে সাপোজ, অথবা ত্রৈমাসিক হারে অ্যাপ্লাই করা হবে, অথবা আপনার হচ্ছে 2 মাস অন্তর অ্যাপ্লাই করা হবে, এরকম যদি কন্ডিশন বলে দেয় তাহলে কি করব? আমরা কিন্তু সূত্রের যে প্রমাণটা শিখলাম কেবল সেটাই আমরা বুঝেছিলাম যে সুদের হারটা বার্ষিক ইউজ করা হচ্ছে বা বার্ষিকটি ইমপ্লিমেন্ট হচ্ছে, এবং আমরা সেই অনুযায়ী এন এর মান প্রতিবার 1 ধরে ধরে করেছিলাম। এখন তো আর ব্যাপারটা এরকম হবে না। তাহলে কি করতে হবে? আসেন দেখেন এক্ষেত্রে আমরা কি করতে পারি। এখানেও আমরা নতুন একটা সূত্র প্রমাণ করতেছি। সেই সূত্র প্রমাণের জন্য আমরা আবার ধরে নেই ক্যাপিটাল মূলধন পি, আমার সুদের হার হচ্ছে R%, এবং ধরে নিলাম সাপোজ অর্ধবার্ষিক হারে সুদ অ্যাপ্লাই করা হচ্ছে। অর্ধবার্ষিক মানে কি কেউ বুঝতে পারেন? হাফ ইয়ারলি। ইংরেজিতে যদি বলি, হাফ ইয়ারলি আপনার সুদের হার অ্যাপ্লাই করা হচ্ছে। সো হাফ ইয়ারলি মানে হচ্ছে 6 মাস অন্তর অন্তর আপনার সুদের হার অ্যাপ্লাই করা হচ্ছে। ওকে, আচ্ছা ভালো কথা, এই পর্যন্ত ধরে নিলাম। সো আসেন এবার আমরা প্রথম যে ধরি মূলধন, ও আচ্ছা, টোটাল সময়টাও ধরে নিই n বছর টোটাল সময়। হ্যাঁ, এবার আসেন সূত্র প্রমাণ করি 1 বাই 1। সো আমাদের প্রথম যে মুনাফা আই সেটা হবে হচ্ছে আপনার পি ইন্টু এন ইন্টু আর ডিভাইডেড বাই 100। ওকে, আচ্ছা। সো এখান থেকে আমি পি এবং আর কে বসিয়ে দিতে পারলেও এন এর মানটা কি এখন আগের মতো 1 ধরতে পারবো? ইয়েস অর নো? 1 ধরা কি যাবে? 1 ধরে নিয়ে কি করতে পারবো? আপনাদের কাছে প্রশ্ন। কারণ আমি বলেছিলাম আগের বার, আগের যে সূত্রটা প্রমাণ করেছিলাম সেখানে ছিল হচ্ছে 1 বছর অন্তর অন্তর করছিলাম, যে 1 বছর পর, এই যে দেখেন, অথবা পরের লাইনে এসেছিলাম 2 বছর পর, শেষ পর্যন্ত গিয়ে করলাম হচ্ছে n বছর পর। মানে বছরে একবার করে সুদ অ্যাপ্লাই হচ্ছিল। কিন্তু এখন কিন্তু আর 1 বছরে সুদ অ্যাপ্লাই হচ্ছে না, হচ্ছে 6 মাস অন্তর। তাহলে এখানে এন এর মানটা কিন্তু আর 1 বছর ধরে নিতে পারবো না, 1 ধরা যাবে না। তো এখানে এন এর মানটা কি হবে ভাইয়া পুরা বলেন তো? এন এর মানটা হবে হচ্ছে এই যে 6 মাস অন্তর, তার মানে এন এর মান হচ্ছে এখন 6 মাস। সো এটাকে লিখতে পারি হচ্ছে হাফ ইয়ার, বা সংক্ষেপে হাফ লিখতে হবে। সো আসেন এন এর মানটা আমি হাফ বসিয়ে দিই। সো সূত্রটা হয়ে গেল এখন এই রকম, পি আর ডিভাইডেড বাই 2 × 100। এইটা হচ্ছে মুনাফার পরিমাণ আপনার প্রথম সাইকেল পরে বা প্রথম 6 মাস পরে। তাহলে প্রথম 6 মাস পরে আপনার মুনাফা আসল বা এ এর পরিমাণ কি হবে? এটা হচ্ছে পি প্লাস আই। সো আসেন পি এর মানটা পি লিখে দেই, আই এর মানটা পি আর ডিভাইডেড বাই 2 × 100। এখান থেকে আমি লিখতে পারি পি ইন্টু 1 + R ডিভাইডেড বাই 2 × 100। এইটা হচ্ছে আপনার প্রথম সাইকেল শেষে মুনাফা আসল।
মুনাফা যোগ আসল। ওকে, সো আমরা জানি চক্রবৃদ্ধিতে কি হয়, একটা সাইকেল পর যে মুনাফা আসল পাই সেটা পরের সাইকেলের জন্য মূলধন বা ক্যাপিটাল হিসেবে কাজ করে। সো দ্বিতীয় সাইকেলের জন্য, আসেন আমরা একটু স্লাইডটা অ্যাড করে নিই, আরেকটা স্লাইড। সো আমরা লিখতে পারি দ্বিতীয় সাইকেলের জন্য আপনার ক্যাপিটাল হবে আলটিমেটলি হচ্ছে কোনটা বলেন তো, ওই যে আগের স্লাইডে যে আমরা মূলধনটা পেয়েছিলাম, মুনাফা আসলটা পেয়েছিলাম সেইটা, A1। সো A1 সমান সমান কি লিখবো, P × 1 + R/2/2 এইটা হচ্ছে দ্বিতীয় সাইকেলের জন্য মূলধন। তাহলে দ্বিতীয় সাইকেলের জন্য আমি মুনাফাটা বের করে ফেলি, I2 সমান সমান P2 × N2 × R2 / 100, এটা তো আমরা জানি। সো P2 এর মানটা কি লিখবো, এই যে আমি যেটা একটু আগে দেখলাম সেইটা, এটাকে লিখে ফেললাম। N2 এর মানটা কি হবে, আপনাদের কাছে প্রশ্ন ভাইয়া আপুরা, এবারও কি 1 লিখবো? না, এবারও 1 লিখতে পারবো না, কারণ দ্বিতীয় সাইকেল মানে হচ্ছে অর্ধবার্ষিক সাইকেল, প্রতিবারই অর্ধবার্ষিক, মানে প্রতিবারই 6 মাস করে সাইকেল হচ্ছে। সো N2 এর মান হচ্ছে আপনার 6 মাস। সো 6 মাস মানে হচ্ছে হাফ ইয়ার। সো এন এর মান হয়ে যাবে হাফ। ওকে, আর উপরে থাকবে হচ্ছে আর, আর এর মান যেহেতু সেম থাকছে এই জন্য R2 কে আর আকারে লিখতেছি। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে আমার ফাইনাল কন্ডিশন আপনার দ্বিতীয় সাইকেল পরে যে মুনাফাটা পাবো। তো দ্বিতীয় সাইকেল পরে আমি যে মুনাফা আসলটা পাবো সেইটা কত সেটা এখন বের করার চেষ্টা করি। সো P2 হচ্ছে, আমি লিখে ফেলি P × 1 + R/2 × 100 প্লাস I2 এর মানটা বসিয়ে দিব, যা আছে হুবহু তাই, ইন্টু R/2 × 100। আচ্ছা, এবার ভাইয়াপুরা দেখেন আমরা কিন্তু আবারও এই অংশটা কমন পেয়ে গেছি দুই সাইডে। সো আমি কিন্তু দুই অংশ থেকে এটাকে কমন নিতে পারি। সো কমন নিলে কি কি হবে সেটা একটু বলি। এই অংশের জন্য থাকবে 1 প্লাস এই অংশের জন্য থাকবে এইটা, R/2 × 100। সো আলটিমেটলি এটাকে আমি লিখতে পারি P × 1 + R/2 / 2 × 100 স্কয়ার। এবার ভাইয়া পুরা দেখেন, আমি সূত্রটাকে একটা নতুন টার্ন দিব। খেয়াল করেন, দ্বিতীয় সাইকেল পরে আমার উপরে একটা স্কয়ার এসেছে, সো এটাকে আমি 2 × 1 আকারেও লিখতে পারি, লিখে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আপনার দ্বিতীয় সাইকেল শেষে যেহেতু এটা এরকম এসেছে, সো আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে তম সাইকেল পরে কি হবে, বা বছর পরে, তম সাইকেল তো ঠিক না, বছর পরে, বছর পরে কি হবে সেটা একটু বের করার চেষ্টা করি। দেখেন এখান থেকে বের করতে পারি কিনা একটু ভালো করে খেয়াল করি। সো বছর পরে মুনাফা আসলটা হবে C সমান সমান P × 1 + R/2 / 2 × 100 ইজ টু দি পাওয়ার 2 × M। এই হবে হচ্ছে আপনার বছর পরে সাইকেলটা। ওকে, আচ্ছা সরি, এখানে তো n হবে, একটা মিনিট আমি একটু মুছে দেই। হ্যাঁ, হ্যাঁ, এই যে 2 × N। সো এই হচ্ছে আপনার বছর পরে আপনার টোটাল মুনাফা আসলের পরিমাণ। এখন অনেকে বলতে পারেন ভাইয়া এই এর মানটা কেন 1 এর জায়গায় বসালেন? খেয়াল করেন, আমার সাইকেল ছিল কয়টা বছরে, যেহেতু অর্ধবার্ষিক হারে সুদ অ্যাপ্লাই হচ্ছে, সো অর্ধবার্ষিক হারে সুদ অ্যাপ্লাই হলে বছরে দুইটা সাইকেল হবে। সো দুইটা সাইকেল যখন কমপ্লিট হয়ে গেছে তখন আমার কিন্তু 1 বছর কমপ্লিট হয়েছে। সো আমি 2 × 1 মানে এখানে আলটিমেটলি এই ওয়ানটা হচ্ছে এর মান, বছর হচ্ছে 1। সো বছর পরে যতগুলো সাইকেলই হোক না কেন আপনার ওই 1 এর জায়গায় কিন্তু তখন আমি বসিয়ে দিতে পারি। দ্যাটস ওয়াই আমি 2 × N বসিয়েছি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন বলি যে এই যে 2 আছে, এই 2 কে কি আমি অলওয়েজ 2 রাখবো? হ্যাঁ, 2ই রাখবো, কারণ 2ই থাকবে এটা, কারণ অর্ধবার্ষিক হারে যেহেতু ইন্টারেস্টটা ইনক্রিমেন্ট হচ্ছে, প্রতি বছরে 2বার করে আপনার ইন্টারেস্ট অ্যাপ্লাই হচ্ছে। সো আমার প্রশ্ন ছিল হচ্ছে অর্ধবার্ষিক হারে আমার এই সূত্রটা প্রমাণ করতে হবে। সো অর্ধবার্ষিকের জন্য এই সূত্রটা ঠিক আছে, কিন্তু অর্ধবার্ষিক না দিয়ে যদি এটাকে ত্রৈমাসিক বলতো, মনে করেন আপনাকে বলা হলো এবার অর্ধবার্ষিক না, আপনাকে ত্রৈমাসিক বলা হতো। সো ত্রৈমাসিক মানে কি, 3 মাস অন্তর অন্তর। সো 3 মাস অন্তর হলে 1 বছরে কয়টা সাইকেল হয় আপনাদের কাছে প্রশ্ন? 3 মাস অন্তর হলে 1 বছরে 4টা সাইকেল হয়, বা 4বার ইন্টারেস্ট অ্যাপ্লাই হবে। এই হচ্ছে আপনার মেইন কথা, ঠিক আছে, 4বার ইন্টারেস্ট অ্যাপ্লাই হবে। সো সেক্ষেত্রে এই সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে। সূত্রটা তখন এইরকম থাকবে না, R/100 থাকবে
উপরে ইন্টু এন থাকবে, আগের মতোই থাকবে। আগের বার এখানে ছিল হচ্ছে 2 আর 2, কারণ অর্ধবার্ষিক ছিল। কিন্তু এইবার তো আর অর্ধবার্ষিক না, এইবার হয়ে গেছে আপনার কি বলেন তো, ত্রৈমাসিক। সো ত্রৈমাসিকের জন্য সাইকেল হয়ে গেছে 4টা। সো সাইকেল 4টার জন্য এখানে হয়ে যাবে 4, এখানেও হয়ে যাবে 4। ওকে। সো আমরা এখান থেকে এখন একটা সামারি করব। সামারিটা এরকম হবে যে যদি বছরে এম বার ইন্টারেস্ট অ্যাপ্লাই হয়, অথবা যদি বছরে এম সংখ্যক সাইকেল থাকে, তাহলে আমরা সূত্রটাকে এভাবে ডিফাইন করতে পারি, সি সমান সমান পি ইন্টু 1 + r ডিভাইডেড বাই এম ইন্টু 100 উপরে এম ইন্টু এন। এই হচ্ছে আপনার ফাইনাল সূত্রের প্রমাণ। ওকে। অর্থাৎ এখানে এন মানে হচ্ছে কত বছর পর হচ্ছে সেইটা, আর এম মানে হচ্ছে কতগুলো সাইকেল বা কত ধাপে আপনার বছরে সুদ আপনার ইন্টারেস্ট অ্যাপ্লাই হচ্ছে। অর্ধবার্ষিক হলে 2 বার হবে এম এর মান 2, আর যদি ত্রৈমাসিক হয় তাহলে বছরে 4 বার অ্যাপ্লাই হচ্ছে, সো এখানে এম এর মান হবে 4। সো আশা করি আজকের এই অংশটা যদি বুঝতে পারেন, তাহলে আপনাকে এই চক্রবৃদ্ধি মুনাফার এই সূত্রগুলো নিয়ে বা কোথায় এম এর মান কত হবে, এন এর মান কত হবে, এগুলো নিয়ে ইনশাল্লাহ আপনাদের আর কোনো প্রবলেম হবে না, কারণ আমি আপনাকে সব ধরনের সূত্রের প্রমাণগুলো করিয়ে দিয়েছি। ঠিক আছে। সো সূত্রের প্রমাণ দেখে নিবেন, তাহলে যাবতীয় অঙ্ক আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে। সো আমরা তো সূত্রের প্রমাণ করলাম, তো আমরা তো একটু মানে সূত্রের প্রমাণ করলেই তো শেষ হবে না, আমাদের তো অঙ্কও করতে হবে। সো অঙ্ক আমাদের দিকে মানে অঙ্কে যেতে হবে। সো আসেন আমরা এখন একটু ম্যাথ করার চেষ্টা করি। ঠিক আছে। আচ্ছা, আপনাদের জন্য স্লাইডে এগুলো দেওয়া ছিল, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র, অমুক তমুক সূত্রগুলো। সো সেই সূত্রগুলো আলটিমেটলি আমি প্রমাণ করিয়ে দিয়েছি। সো এখানে আমার আর কিছু বলার নেই। সো আমরা এখন ম্যাথ শুরু করব। প্রথমে যে ম্যাথটা করব সেটা হচ্ছে 46 বিসিএস এর ম্যাথ। তো আসেন কি বলা আছে এখানে একটু খেয়াল করি। বার্ষিক 5% হারে, বারবার বলছি আপনার কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার জন্য এলিমেন্ট কয়টা বের করি নেই আগে। পি আপনার ক্যাপিটাল, বছর, মুনাফার হার, এরপর হচ্ছে আপনার কি ইন্টারেস্ট, মুনাফা আসল, এবং এম মানে কতগুলো সাইকেল হয়েছে। সো এই 6টা ডেটা হচ্ছে আপনার জন্য ইম্পর্টেন্ট। এই 6টা ডেটার মান আপনাকে খুঁজে বের করতে হবে প্রশ্নের মধ্যে যে কোথায় আছে। এগুলো যদি দেওয়া থাকে আপনি সেখান থেকে বের করে নিবেন, নিয়ে তারপর ম্যাথ করবেন। ঠিক আছে। সো আসেন আমরা দেখি কি আছে। প্রথমে 5% হার, তার মানে আর এর মান হচ্ছে আপনার 5%। মুনাফায় 400 টাকা, তার মানে পি এর মান হচ্ছে আপনার 400 টাকা 2 বছরের জন্য। সো আপনার এন এর মান হচ্ছে 2। চক্রবৃদ্ধি মুনাফা কত সেটা জানতে সরি, চক্রবৃদ্ধি মূলধন কত সেটা জানতে চেয়েছে। সো চক্রবৃদ্ধি মূলধন বলতে বোঝানো হয় হচ্ছে আলটিমেটলি এই সি। সি আপনাকে বের করতে বলেছে, চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মুনাফা আসল। সো আসেন আমরা সি কে বের করার চেষ্টা করি। তো আমাদের সূত্র জানা আছে, সি সমান সমান পি ইন্টু 1 + r ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার n। তো আমরা মানগুলো বসানোর চেষ্টা করি। পি এর মান 400, আর এর মান 5, এন এর মান হচ্ছে 2। সো এভাবেই থাকুক। 5 দিয়ে কাটাকাটি করলে 1/20, 400 × 21/20 তার স্কোয়ার। সো এখান থেকে দেখেন কি হয়, 400 × 21 স্কোয়ার ডিভাইডেড বাই 20 স্কোয়ার। সো 20 স্কোয়ার মানে হচ্ছে 400, যেটা আলটিমেটলি কিন্তু আপনার কাটাকাটি হয়ে যায়। হ্যাঁ, এই যে দেখেন। সো আমার উত্তর হবে 21 স্কোয়ার। 21 স্কোয়ার মানে হচ্ছে আপনার কত, 441। সো আপনার উত্তর হচ্ছে 441 টাকা। সো সিম্পল অ্যাজ দ্যাট। অর্থাৎ সূত্রের মানগুলো বসাবেন, তারপরে যেটা বের করতে বলেছে সেটা বের করে ফেলবেন। সো চলে যাই চটজলদি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে আপনাদের যেটা দেওয়া আছে 43তম বিসিএস এর ম্যাথ, খেয়াল করেন। 20% যৌগিক মুনাফায়, সো আমার কি কি ভ্যালু আছে সেটা একটু বের করি। আর এর মান 20%, মূলধন হচ্ছে আপনার 10,000 টাকা। আচ্ছা, 2 বছরের জন্য বিনিয়োগ করা হয়েছে। আচ্ছা, তাহলে যৌগিক মুনাফাটা আবার কি বলেছে দেখেন, অর্ধ বছর হিসেবে ধরা হয়। এইখানেই কাহিনী ভাইয়া আপুরা, দেখেন যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা হয়েছে। তার মানে 6 মাস পর পর বা অর্ধ বছর পর পর ইন্টারেস্টে অ্যাপ্লাই হবে। তাহলে সাইকেল কয়টা হচ্ছে এক বছরে, সাইকেল হচ্ছে 2টা, অর্থাৎ এম এর মান হবে 2। এবার চক্রবৃদ্ধি মূলধন জানতে চাওয়া হয়েছে, আসেন আমি সূত্রটা বসিয়ে ফেলি। আমরা সূত্র জানি 1 + r ডিভাইডেড বাই এম ইন্টু 100 টু দি পাওয়ার m ইন্টু n। ওকে। সো আসেন এবার মানগুলো বসিয়ে ফেলি। 1 + r এর মান হচ্ছে আপনার 20, এম এর মান হচ্ছে 2, উপরেও এম এর মান 2, এন এর মান 2। পি এর মানটা কত, 10,000 ছিল, আসেন 10,000 বসিয়ে দেই। আচ্ছা, 1 প্লাস এখান থেকে কি হয় দেখেন তো, দুই দুই দিয়ে কাটাকাটি করলে
1+1/10 চলে আসে আর উপরে থাকে 4। সো আরেকটু সিম্পলিফাই করি, 11/10⁴। আসেন আরেকটু সিম্পলিফাই করি, 11⁴ নিচে আসে 10⁴। 10⁴ মানে হচ্ছে আপনার 10,000। সো 10,000 10,000 কেটে যায়, আপনার উত্তর হবে 11⁴। সো এইটাই আপনার উত্তর। সো যদি অঙ্কটা বুঝতে পারেন তাহলে দেখেন যে কিভাবে আমরা এই এম এর মানটাকে বের করেছি এবং সূত্রে অ্যাপ্লাই করেছি। সো সূত্র জানলে এবং এই জিনিসটা যদি ধরতে পারেন তাহলে জাস্ট ডেটাগুলোকে ইনপুট দিবেন, অঙ্ক দেখবেন চটজলদি হয়ে যাচ্ছে, আপনার কোথাও কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? আচ্ছা, তো আমরা চলে যাই হচ্ছে পরবর্তী অঙ্কে। বার্ষিক 10% মুনাফায়, আমি আবারও বলছি বার্ষিক 10% মুনাফায়, তার মানে হচ্ছে আর এর মান 10%, পি এর মান হচ্ছে 800, এন এর মান হচ্ছে 2, চক্রবৃদ্ধি মূলধন জানতে চেয়েছে। এখানে কোনো সাইকেল টাইকেলের কথা বলা নাই। সো আমার জন্য অঙ্কটা কিন্তু অনেক সহজ হয়ে গেছে। সো আমি আবারও শুধুমাত্র মান বের করব, মানে মান বসাবো আর কি, আর কিচ্ছু না। সো পি এর মান হচ্ছে আপনার 800, 1+আর এর মান হচ্ছে 10/100, এন এর মান 2। ভাইয়া আপুরা আপনাদেরকে এখন একটু বলি, খেয়াল করে দেখেন, প্রতিবারই কিন্তু এমন কোনো মান দেওয়া হচ্ছে এন এর মান বা আর এর মান, যেটা হচ্ছে মানে মান বসানোর পরে একটা সিম্পলিফাইড একটা অ্যান্সার বের হওয়ার চেষ্টা হচ্ছে, বা সিম্পলিফাইড অ্যান্সার বের হচ্ছে প্রতিবার। সো সাধারণত পরীক্ষার হলে আপনি যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না, সো খেয়াল করবেন বা মনে রাখবেন, এন এর মানটা কখনোই 3 বা 4 এর বেশি দিবে না, 2 3 4-এর মধ্যে রাখবে, কারণ এর বেশি হয়ে গেলে আপনাকে গুণ করাটা কিন্তু কঠিন হয়ে যাবে। সো এই জন্য আপনার মনে রাখবেন যে অঙ্কগুলো কখনোই এন এর মান খুব বেশি দিবে না, বা আর এর মান এমন ভাবে দিবে না যাতে আপনার কমপ্লিকেটেড কোনো ক্যালকুলেশন চলে আসে। ওকে? সো 1/100, 800 × 11/10 স্কোয়ার। সো এখানে কি আসে দেখি, 800 × 11 স্কোয়ার মানে 121, 10 স্কোয়ার মানে 100, 8 দিয়ে গুণ দেন, 8 1 8, 8 2 16 6, হাতে 1 আছে, 8 1 আর 1 9, 968। সো আপনার চক্রবৃদ্ধি মূলধন হবে 968 টাকা। ঠিক আছে? আচ্ছা, সো আসেন আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। বার্ষিক শতকরা 10% হারে আর এর মান 10%, 1,000 টাকা, পি এর মান হচ্ছে আপনার 1,000, এন এর মান হচ্ছে 2 বছর, সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য জানতে চেয়েছে। সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা জানতে চেয়েছে। সো আসেন আমি এখানে প্রথমে সরল মুনাফাটা বের করি। সরল মুনাফা আই সমান সমান পি এন আর। সো পি এর মান হচ্ছে 1,000, এন এর মান হচ্ছে 2, আর এর মান হচ্ছে 10/100। এখান থেকে আমি যদি বের করি তাহলে আপনার মানটা আসে হচ্ছে কাটাকাটি করলে 200 টাকা। সো সরল মুনাফায় 200 টাকা পেয়েছি। এবার আসি যৌগিক বা চক্রবৃদ্ধি মুনাফার সূত্রে। পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার n। এখান থেকে পি এর মান বসাই 1,000, 1+r এর মান হচ্ছে আপনার 10/100 এবং n এর মান 2। খেয়াল করেন ভাইয়াপুর, একটু আগে আপনাদেরকে যেটা বললাম, বারবারই কিন্তু আপনার n এর মান আর এর মান খুবই সিম্পলিফাইড একটা ওয়েতে বসানোর চেষ্টা করা হচ্ছে। সো এইখান থেকে কাটাকাটি করলে আসে হচ্ছে 11 স্কোয়ার/100, কাটাকাটি করলে আসে 10। সো 11 স্কোয়ার মানে 121 × 10 মানে 1210। সো 1210 কি মুনাফা নাকি চক্রবৃদ্ধি মুনাফার মূলধন সহ মুনাফা? অবশ্যই এটা মূলধন সহ। সো এখান থেকে আমি ইন্টারেস্টটা বের করব সি মাইনাস পি দিয়ে। সো 1210 মাইনাস 1,000, অর্থাৎ এখানে আসতেছে 210 টাকা। সো আমার সরল মুনাফায় 200 টাকা ইন্টারেস্ট পেয়েছি, আর যৌগিক মুনাফায় পেয়েছি 210 টাকা। তাহলে ডিফারেন্সটা কত বা পার্থক্যটা কত? 10 টাকা। সো অ্যান্সার হবে 10 টাকা। আশা করি আপনারা সবাই এ পর্যন্ত বুঝতে পেরেছেন। সো আমরা কি দেখলাম এতক্ষণ বলেন তো? আমরা দেখলাম হচ্ছে কিভাবে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র অ্যাপ্লাই করে অঙ্কগুলো করা যায়। সো আমরা চক্রবৃদ্ধি মুনাফার দুইটা সূত্রই প্রমাণ করেছি। এক ক্ষেত্রে প্রতি বছর অন্তর অন্তর হচ্ছে আপনার সাইকেল হচ্ছে, আর একবার হচ্ছে অর্ধবার্ষিক বা ত্রৈমাসিক আকারে সাইকেল হচ্ছে, অর্থাৎ বছরের মধ্যে আবার সাইকেল আছে। তো সেক্ষেত্রে দুই রকম সূত্র হয়, একটাতে এম থাকে না আর একটাতে এম থাকে। সো এগুলো অ্যাপ্লাই করলে আপনার ম্যাথগুলো খুব দ্রুত আপনি করতে পারবেন। সো আমাদের একটা এখনো কাজ বাকি আছে, আমরা আরো কিছু প্রবলেম সলভ করব। সো আমরা দেরি না করে ওইদিকে চলে যাই। সো আমাদের পরবর্তী প্রশ্নগুলো হচ্ছে সম্ভাব্য প্রশ্ন, অর্থাৎ এগুলো প্রিলিতে আসেনি কিন্তু আসতে পারে। দেখেন, আপনি পোস্ট অফিসে 10% চক্রবৃদ্ধি হারে মানে আর এর মান 10%, 15,000 টাকা রাখলেন, তার মানে পি এর মান হচ্ছে আপনার 15,000। 3 বছর পর এন এর মান হচ্ছে আপনার 3, কত টাকা আপনি সুদ পাবেন? চক্রবৃদ্ধি বলেছে। সো ডেফিনেটলি আপনি সি এর মানটা এখানে বসিয়ে দিবেন, আমাদের যে সূত্রটা আমরা জানি। পি এর মান কত? 15,000, আর এর মান হচ্ছে 10%, এন এর মান 3।
এখান থেকে কাটাকাটি করে সিম্পলিফাই করলে আপনার যে উত্তরটা আসবে সেটা হচ্ছে 19,965 টাকা। কিন্তু এটা কিন্তু সুদ না বা মুনাফা না, এটা হচ্ছে মূলধন সহ মুনাফা। সো আমি যদি ইন্টারেস্ট বের করতে চাই, এটা থেকে বিয়োগ করতে হবে আপনার অ্যাকচুয়াল যে টাকাটা ছিল। তো সেটা বিয়োগ করলে বের হবে হচ্ছে 4,965 টাকা। এইটাই আপনার উত্তর। তো আবারও বলছি ভাইয়া আপুরা, দেখেন প্রতিবারই কিন্তু আপনার একটা সূত্র দিয়েই আপনি ম্যাথগুলা করতে পারছেন। আচ্ছা, পরবর্তী অঙ্কে চলে আসি। বার্ষিক 10% মুনাফায় আর এর মান 10%, পি এর মান হচ্ছে 1,000 টাকা, আর এন এর মান হচ্ছে 4 বছর। সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? এই অঙ্কটা একদম সেম টু সেম হচ্ছে আপনার এই যে 39তম বিসিএস এ আসা অঙ্কটার মতো। সো আমি এখানে একটু দ্রুত যাব, যেহেতু এটা একদম সেম অঙ্ক। যারা যারা নিজেরা করতে চান বাসার কাজ হিসেবে করে ফেলতে পারেন, বাট আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি। সো পি সমান সমান আই এন আর, সরি, আই সমান সমান পি এন আর, এইটা হচ্ছে আপনার সরল মুনাফার সূত্র। সো আমি 1,000 বসিয়ে দেই, এন এর মান 4 বছর বসিয়ে দেই, আর এর মান 10/100 বসিয়ে দেই। এখান থেকে আপনি কি পাবেন জানেন বলুন তো? এখানে পাবেন হচ্ছে আপনার আই আই এর মানটা পাবেন হচ্ছে 400 কাটাকাটি করলে। অন্যদিকে আপনি চক্রবৃদ্ধি মুনাফায় যখন এই মানটা বসাবেন, তখন পি এর মান আসবে হচ্ছে 1,000, আর এর মান আসবে হচ্ছে আপনার 10/100, আর এন এর মান 4। এখান থেকে কাটাকাটি করলে জিনিসটা আপনার আসবে হচ্ছে নিয়ারলি 464.10 টাকা। ওকে। আচ্ছা, কিভাবে করবেন সেটা একটু বলি। দেখেন, এখানে আপনি যখন কাটাকাটি করবেন 11/10 টু দি পাওয়ার 4 আসবে। ওকে। আচ্ছা, দাঁড়ান 1 মিনিট, আমি এখান থেকে একটু মুছে দিচ্ছি। একবারে আমি হচ্ছে পার্থক্যটা বের করে ফেলছি, মানে মুনাফাটা আমি মুনাফাটা একবারে না করে আপনাদেরকে একটু ভাগ ভাগ করে দেখাই দিই। সো 11 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 4টা 11-র গুণফল ভাইয়া পুরা। আর 10 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে আপনার কি বলেন তো? 10 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 10,000। সো এখানে আসবে হচ্ছে 1,000 ইন্টু 4টা 11, মানে 121 ইন্টু 121 ডিভাইডেড বাই 10,000। কাটাকাটি করলে এটা হয়ে যাবে নিচে 10। সো 121 ইন্টু 121 যদি আপনি গুণ করেন, তাহলে যে উত্তরটা আসবে সেটা একটু করি, আসেন। 121 ইন্টু 121, এটা একদম মানে নর্মাল গতানুগতিক নিয়মে করতে হবে। কারণ হচ্ছে আপনি জানেন না যে আপনার আসলে মানে ক্যালকুলেটর থাকবে না, এটা তো আপনি জানেন। সো ডেফিনেটলি এটা এভাবে করা মানে ছাড়া কোনো উপায় নাই। আচ্ছা, 1 to 1 সেখান থেকে বসিয়ে ফেলি। 2 এর 2 4, 4 আর 1 5, 2 আর 1 3, 2 1। আচ্ছা, এটাকে 10 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে 12,354.1। ওকে। কিন্তু আমার দাঁড়ান 1 মিনিট, মনে হয় কোথাও একটু হালকা ভুল হয়েছে, মিস্টেক হয়েছে। আমি একটু এটা দেখি কোথাও ভুল হয়েছে কিনা, আমি আরেকবার অঙ্কটা করি, তাহলে আমার মনে হয় ঠিক হয়ে যাবে। কোনো একটা জায়গাতে একটু মনে হয় ক্যালকুলেশনে ভুল হয়েছে। এত বড় আসার কথা না, ঠিক আছে, কখনোই এত বড় আসবে না। সো এটা বাদ দিচ্ছি, আসেন আমরা করি, নতুন করে করি। সো 10/100 এটা তো আমরা বুঝতে পেরেছি, 1/10। এবং এখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 11/10 টু দি পাওয়ার 4। সো 11/10 টু দি পাওয়ার 4, 11 গুণ 4, দুইটা আমরা করেছি, 11 11 এবং 11 11, নিচে আসে হচ্ছে 10,000। সো 10,000 এবং 1,000 কাটাকাটি করলে নিচে 10 থাকে। এই পর্যন্ত আমরা হয়তো বুঝতে পেরেছি। এবার এই গুণটাকে আসেন আমরা একটু সিম্পলিফাই ওয়েতে করার চেষ্টা করি। আচ্ছা, 1 দিয়ে করলে 121, 2 দিয়ে করলে 242, আর 1 দিয়ে করলে 121। হ্যাঁ, এখন ঠিক আছে, গুণটাতে মনে হয় একটু ভুল হয়েছিল। আচ্ছা, এই যে দেখেন 14,641 আসবে হচ্ছে আপনার মোটামুটি গুণ করার পরে। কিন্তু গুণ করলে এটাই তো উত্তর না, কারণ কি বলেন তো, নিচে একটা 10 দিয়ে ভাগ করা আছে। সেটাকে 10 দিয়ে ভাগ করলে উত্তরটা আসবে 14,000, সরি 1464.1। এই হচ্ছে আপনার মুনাফা আসল। কিন্তু আপনার জানতে চাওয়া হয়েছে মুনাফার পরিমাণটা। সো মুনাফাটা কিভাবে বের করব? এখান থেকে ওই মূলধন 1,000 বিয়োগ করেন, 464.1 আসবে আপনার ইন্টারেস্ট। সো এবার দেখেন, সরল মুনাফায় 400 এবং যৌগিক মুনাফায় 464.1, এই দুইটা বিয়োগ করলে আপনার উত্তর আসে হচ্ছে 64.10 টাকা। সো অঙ্কটা একটু লেন্দি হতে পারে, কিন্তু পরীক্ষায় কিন্তু এই টাইপের ম্যাথ আসে। ইভেন রিটেন পরীক্ষা বা লিখিত পরীক্ষাতেও কিন্তু এই ম্যাথগুলো আসতে পারে। সো বি কেয়ারফুল। দেখেন আরো একটা ম্যাথ, একদম সেম টাইপের ম্যাথ, কিন্তু এখানে হচ্ছে কত টাকার মানে মূলধনটা বের করতে হবে। অন্য জিনিসগুলো আপনার দেওয়া আছে। সো আসেন আমরা মূলধনটা বের করার চেষ্টা করি। সো সুদের হার কি? সুদের হার হচ্ছে আপনার 4%। এর মান 2 বছর। আচ্ছা,
আমরা এখন যেহেতু মূলধনের মানটা দেওয়া নাই, সো মূলধনের মানটা আমরা রেখে দিব যে পি আকারেই। আসেন প্রথমে সরল মুনাফার ক্ষেত্রে কি হয় সেটা দেখি। সরল মুনাফার ক্ষেত্রে আই সমান সমান পি এন আর। এখান থেকে আমি আই এর মানটা কিন্তু জানি না, বের করতে পারবো না। পি পি এর মতো রেখে দিই, টু টু এর মতো রাখি এন এর জায়গায়, আর এর জায়গায় রাখি 4/100। সো এইটা আসে হচ্ছে 2p/25 টাকা। এইটা হচ্ছে আপনার সরল মুনাফার টাকা। এবার আসি যৌগিক মুনাফার ক্ষেত্রে। যৌগিক মুনাফার ক্ষেত্রে আপনার সূত্রটা হচ্ছে আগের মতোই বসাই। পি এর মান আমি জানি না, আর এর মান হচ্ছে আপনার 4/100, নিচে হচ্ছে 2, কাটাকাটি করলে 1/25। সো পি ইন্টু 1 + 1/25 তার স্কোয়ার সমান সমান 26/25 এইটা হচ্ছে আপনার চক্রবৃদ্ধি মূলধনের পরিমাণ। সো এই মূলধনের পরিমাণটাকে একটু সিম্পলিফাই করি। আমরা জানি 26 স্কোয়ার করলে কত হয়, একটু গুণগুলো করে ফেলি। 26 × 26 কত, কেউ কি বলতে পারবেন? বলার দরকার নেই, গুণ করে বের করেন, মুখস্থ থাকতে তো খুব ভালো, কোনো সমস্যা নাই। 26 স্কোয়ার মনে হয় 676 হওয়ার কথা, রাইট? হ্যাঁ, 676 উপরে বসবে পি ইন্টু 676, আর নিচে বসবে 25 স্কোয়ার 625। সো আমি মূলধন সহ সুদের মানটা পেয়ে গেছি। তো এখান থেকে আমার বিয়োগ দিতে হবে কি? বিয়োগ দিতে হবে হচ্ছে আপনার মূলধনের পরিমাণটা, তাহলেই আমি ইন্টারেস্টটা পাবো। সো চক্রবৃদ্ধি মুনাফার জন্য আপনার যে আয়ের মান, সেই আয়ের মানটা কত হবে সেটা এখন একটু এখানে লিখে ফেলি। এটার জন্য আই হবে হচ্ছে এই যে 676p/625 মাইনাস পি। ওকে, দেখেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে? দুই পাশে ইন্টারেস্ট পেয়েছি, এদের পার্থক্য প্রশ্নে দেওয়া আছে 1 টাকা। সো আমি এখন লিখতে পারি প্রশ্ন মতে 676p/625 মাইনাস পি মাইনাস 2p/25 সমান সমান 1 টাকা। সো এইখান থেকে আপনি ক্যালকুলেশন যদি একটু সিম্পলিফাই করেন বা লসাগু করেন, সেখান থেকে পি এর মানটা বের হবে। পি এর মানও বের হবে আপনার 625 টাকা। এইটাই আপনার উত্তর, ঠিক আছে। আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছেন এই ম্যাথটা। আমরা চলে যাই পরবর্তী ম্যাথে। খেয়াল করেন বার্ষিক 4% হার সুদে, সো আর এর মান 4%, বছরে 4 বার মুনাফা দেওয়া হয়েছে। তো বছরে 4 বার মুনাফা দেওয়া মানে কি ভাইয়া? পুরা 4 বার সাইকেল হয়েছে। সো এম আছে এখানে, এম এর মান 4, 2500 টাকার, পি এর মান 2500, এন এর মান 3 বছর, মুনাফা কত সেটা বের করতে বলেছে, চক্রবৃদ্ধি মুনাফা। আচ্ছা, সো আসেন আমরা এখন সি এর মানটা আগে বের করি। আমরা জানি যেহেতু 4 বার হয়েছে, সো এম এর মানটা এভাবেই বসাতে হবে। সো আমি পি এর মান বসাই 2500, 1 + আর এর মান বসাই 4, এম এর মানও 4 × 100^4 × 3। ওকে, দেখেন এখানে একটু বড় হয়ে গেছে অঙ্কটা, উপরে 12 গুণ আছে। 4 4 কেটে যায়, 1 + 1/100 থাকে। এটাকে যদি আরেকটু অ্যাডভান্স হই তাহলে চলে আসে এইরকম, 101/100^12। ওকে, সো খেয়াল করেন এত বড় একটা জিনিস কিভাবে সিম্পলিফাই করব, এটা সিম্পলিফাই করা একটু কঠিন। সো এটাকে আমি একটু একটা টেকনিক শিখাই দিচ্ছি আপনাদেরকে, আসেন। 2500 ইন্টু এইটাকে লেখেন হচ্ছে আপনার 101/100, না এটাকে 1.01 লেখা যায়। সো 1.01 এটাকে যদি 12 বার গুণ করেন, এটার মান কাছাকাছি আসবে 1.12-র মতো। আমি আপনাদেরকে বারবার বলছি ভাইয়া আপুরা, এই টাইপের এত বড় উপরে ঘাত আকারে থাকবে এরকম অঙ্ক দিবে না। তারপরে যদি দিয়ে দেয় সেক্ষেত্রে কি করব সেটা বলছি। মনে করেন উপরে হচ্ছে 12 আছে, এটাকে আপনি যদি 1.01-কে 12 বার গুণ করেন, সেটার গুণফল 1.12 সামথিং আসবে। ঠিক আছে, এইটা মোটামুটি আমরা ধরে নিতে পারি। কিন্তু আমাদের আরেকটা টেকনিক আছে, সেই টেকনিকটা একটু আপনাদেরকে বলার চেষ্টা করি। দেখেন, আমার মনে হয় একটা স্লাইড অ্যাড করি তাহলে আপনাদের জন্য ভালো হবে। এই টাইপের ক্ষেত্রে যখন আপনার হচ্ছে এরকম বড় একটা দিয়ে দিবে, সাপোজ 1 + 1/100^12 দিয়ে দিছে, সো এই জিনিসটাকে আপনারা দ্বিঘাত বিস্তৃতি করতে পারেন, যেটাকে বাইনোমিয়াল এক্সপ্যানশন বলা হয়। এটা আসলে হায়ার ম্যাথের একটা বিষয়, উচ্চতর গণিত। আপনাদের শেখার দরকার নেই, আমি আপনাদেরকে যতটুকু দরকার ততটুকু বলতেছি। সাধারণত এই দ্বিঘাত বিস্তৃতির ক্ষেত্রে একটা সূত্র থাকে, 1 + n, 1 + x⁴n। এটাকে যদি বিস্তৃত করা যায় তাহলে এভাবে সূত্রটা লেখা হয় 1 + nx + n × (n−1)/2x²। এরকম করে বিস্তৃত করা যায়। সো আমি এত বড় বিস্তৃত করব না, মাথায়ও রাখবো না। আমি মাথায় রাখবো শুধুমাত্র প্রথম দুইটা রাশি, ঠিক আছে। খেয়াল করেন এই 1 + 1/100^12 কে এই 1 + x⁴n এর মতো মনে করা যায়, যেখানে x এর মান হচ্ছে আপনার 1/100 আর n এর মান হচ্ছে আপনার 12। ওকে,
সো আমি এই 1 + nx এখানে বসাবো, শুধু এই দুইটা অংশ নিব। সো 1 + n এর মান 12, x এর মান হচ্ছে 1/100। সো 1 + 12/100 বা 1 + 1 2। দেখছেন কিভাবে আমি মানে কাছাকাছি একটা ভ্যালু বের করেছি 1.12, যেটা আপনি আগের স্লাইডে আপনাদেরকে বলেছিলাম যে গুণ করলে এরকম একটা ভ্যালু আসবে। সো এটা এইভাবে চাইলে বের করতে পারেন। সো এইভাবে বের করার একটা প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে আপনি তো শুধুমাত্র প্রথম দুইটা বিস্তৃতি নিয়ে কাজ করেছেন, আপনি তো সব বিস্তৃতি নিয়ে কাজ করেন নাই। সো সব বিস্তৃতি নিয়ে যেহেতু কাজ করেন নাই, এই কারণে আপনার ভ্যালুটা কিন্তু কাছাকাছি আসবে, অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসবে। 1.12-র পরে যেগুলো আছে সেগুলো আসবে না। সো এইটা মাথায় রেখে করতে হবে। সো আসেন আমরা 1.12 দিয়ে বসাই। কিন্তু এক্স্যাক্টলি যদি আপনি এটা করতেন, এটার মানটা আসতো হচ্ছে এরকম 1.1268 সামথিং, ওকে, যেটাকে গুণ করলে আসতো হচ্ছে 2817.06 টাকা। কিন্তু আমরা 1.12 বসালে এই অ্যামাউন্টটা আসবে না। সো আমি আপনাদেরকে বারবার বলছি, এটা যদিও সম্ভাব্য প্রশ্ন, কিন্তু প্রিলিমিনারি পরীক্ষায় ক্যালকুলেটর না থাকলে আপনাকে এই টাইপের এত বড় ঘাত বিশিষ্ট সমস্যা দিবে না ইনশাল্লাহ, 100% বলা যায়। ঠিক আছে। সো আসেন এখান থেকে আমরা মুনাফার মানটা বের করি, আই সমান সমান সি মাইনাস পি। সো 2817.06 মাইনাস হচ্ছে আপনার 2500। সো এটার উত্তর হবে 317.06। ওকে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে ক্যালকুলেটর না থেকেও আপনারা এই ধরনের দ্বিঘাত বিস্তৃতির মাধ্যমে কাছাকাছি বা নিয়ারার ভ্যালু বের করতে পারবেন। ওকে। আচ্ছা, সো আমরা এতক্ষণ কি করলাম একটু রিভিউ করে ফেলি ভাইয়া আপুরা। আমরা এতক্ষণ করলাম হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার কিছু এক্সাম্পল দেখেছি এবং সম্ভাব্য প্রশ্ন সমাধান করার চেষ্টা করেছি। তো এখানে দেখলাম যে ঘাত বড় হলে আমাদের একটু প্রবলেম হয়ে যেতে পারে। সো প্রবলেম হোক বা না হোক, আমরা কাছাকাছি ভ্যালু নিয়ে অঙ্ক করার চেষ্টা করব। তবে পিএসসিও জানে যে আপনার কাছে ক্যালকুলেটর থাকবে না। সো ডেফিনেটলি আপনাকে এরকম বড় ঘাত বিশিষ্ট প্রবলেম সলভ করতে হবে না, এইটুক আশা করা যায়। আচ্ছা, আমরা এবার একটু সামনের দিকে অ্যাডভান্স হই, আমাদের হাতে আরো কয়েকটা ম্যাথ আছে, আমরা এই ম্যাথগুলো দ্রুত করব। দেখেন খেয়াল করে এইটা কি দেওয়া আছে, বার্ষিক 20% ইন্টারেস্টে। সো আর এর মান 20%, পি এর মান হচ্ছে আপনার 1,60,000 টাকা, 1 বছরের জন্য বিনিয়োগ করা হয়েছে। যৌগিক মুনাফাকে ত্রৈমাসিক ধরা হয়েছে। ভাইয়া পুরা ত্রৈমাসিক মানে কি? 3 মাস অন্তর অন্তর সাইকেল হয়েছে, তার মানে 1 বছরে সাইকেল হবে সর্বোচ্চ 4 বার, তাহলে এম এর মান 4। আসেন আমি এখন সূত্রে বসিয়ে দেওয়া ছাড়া আমার হাতে আর কোনো কাজ নাই। সো পি এর মান 1,60,000, আর এর মান হচ্ছে আপনার 20, এম এর মান হচ্ছে 4, 4 × n এর মান 1। তো 1,60,000 থাকবে, এখানে 20 দিয়ে কাটাকাটি করলে আসে 1 + 1/20 /4 সমান সমান 1,60,000 থাকবে 21/20 আচ্ছা, এখন একটু খেয়াল করেন ভাইয়া আপুরা, এখানে একটা কাহিনী আছে। এখানে যদি আমি একটু কাটাকাটি করার চেষ্টা করি তাহলে একটা মজা হয়। 20 ^ 4 কে লিখলে হয় হচ্ছে 1,60,000। ঠিক আছে। সো এই 20 ^ 4 এবং 1,60,000 কাটাকাটি হয়ে যায়, আলটিমেটলি আমার থাকে 21 ^ 4। সো সেইটাই আপনার উত্তর। সো পরীক্ষার হলে আপনাকে এরকম টাইপের প্রশ্ন দিবে বলে আমরা মনে করি, যেগুলোতে আপনাকে ক্যালকুলেটর ছাড়াও আপনি বের করতে পারবেন। ঠিক আছে। সো এইরকম প্রবলেম ইনশাল্লাহ থাকবে। সো আসেন আমরা আরেকটা করি। মনি নামে একজন ব্যক্তি, সে ব্যাংক থেকে 10% যৌগিক মুনাফায়, আচ্ছা 10% মুনাফায় 64,000 টাকা, যেটার মান পি, 1.5 বছরের জন্য ধার নেয়। মানে এন এর মান হচ্ছে আপনার 1.5 বছর, মানে 18 মাস। 18 মাসকে আমরা কিভাবে লিখতে পারি বলেন তো? 1.5 বছর, 1.5 বছর মানে হচ্ছে আপনার 3/2 ইয়ার, মানে 3/2 আকারে লিখতে পারি। যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা হয়েছিল, তার মানে আপনার সাইকেল হয়েছে প্রতি বছরে 2 বার করে। সো এম এর মান 2। সো আমি কি করতে পারি, আমার হাতে একটা জিনিসই আছে, 1 + r/m × 100 m এই সূত্র বসানো ছাড়া আমার আর কিচ্ছু করার নাই। সো আসেন আমি সূত্রটা বসিয়ে দিই। আর এর মান বসাই হচ্ছে 10, এম এর মান 2 × 100, এন এর মান হচ্ছে 3/2, আর এম এর মান হচ্ছে 2। সো কাটাকাটি করলে আলটিমেটলি 3 হয়ে যাবে, অসুবিধা নাই, হোক। আচ্ছা, এখানে কাটাকাটি করলে আসে হচ্ছে 1/20, উপরে কাটাকাটি করলে আসে 3। সো 64,000 × 21/20 ⁻³ আসেন বাকি অংশটুকু করি। 64,000 × 21 × 21 × 21, নিচে হচ্ছে 20 × 20 × 20। সো এখান থেকে কাটাকাটি করলে দেখা যায় আপনার টোটাল যে ভ্যালুটা আসবে সেটার মান হচ্ছে 74,088 টাকা।
সো চক্রবৃদ্ধি মূলধন হবে ৭৪,০৮৮ টাকা। সো কিভাবে কাটাকাটি করব সেটাও একটু বলি। এই তিনটা শূন্যকে কেটে ফেলে, ২ ২ ৪ ৮ মিলে হচ্ছে এইটাকে কাটলে ৮ হয়। এরপর ৩টে ২১ গুণ করবেন, তার সাথে ৮ গুণ করে দিবেন, ইনশাল্লাহ উত্তর পেয়ে যাবেন। এগুলো মুখোমুখিই করতে হবে বা কাগজে কলমে করতে হবে। আচ্ছা, এবার দেখি গনি মিয়া বার্ষিক ১২% মুনাফার হারে, মানে আর এর মান 12%, ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে, তার মানে এম এর মান কত বলেন তো ভাইয়া? পুরা ত্রৈমাসিক, 3 মাস অন্তর, তার মানে 4 বার সাইকেল হবে এক বছরে। ব্যাংক থেকে টাকা নিয়েছে 64, পরে আপনার 6টা শূন্য, এত বড় সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, মানে 6 করে 40 লাখ টাকা নিয়েছে। সো 9 মাস পর সে কত টাকা পাবে? 9 মাস পর, মানে এন এর মান হচ্ছে 9 মাস। তাহলে এইটাকে কি আমি বলতে পারি 3/4 বছর, মানে বছরের 4/3 ভাগ? অবশ্যই বলতে পারি। সো আসেন এবার আমার সেই সূত্র ছাড়া আমার আর কিছু করার নাই, বসিয়ে ফেলি সূত্রটা। পি এর মান কত? 64, তারপরে 6টা শূন্য, ইন্টু 1 প্লাস আর এর মান হচ্ছে 4, সরি আর এর মান হচ্ছে 12, এম এর মান হচ্ছে 4 × 100, 4 × 3/4। সো 64-র পরে আপনার 6টা শূন্য থাকলো, এখানে আপনার 4 দিয়ে কাটাকাটি করা যায়, 1 + 3/100 টু দি পাওয়ার 4। এখন তাহলে আমার কি করণীয় আছে বলেন তো? চিন্তা ভাবনা করে বলি। চিন্তা ভাবনা যদি করি, আমাদের হাতে করণীয় আছে হচ্ছে, দেখেন কিভাবে করব। এই 64কে তার মতো রেখে দিব, ইন্টু এখানে হবে হচ্ছে আপনার 103/100 টু দি পাওয়ার 4। ওকে, আচ্ছা, আমরা কি কোথাও ভুল করেছি আরেকবার একটু দেখি তো। আমরা কোথাও ভুল করেছি বলে মনে পড়ছে না, কারণ আমাদের সবকিছুই ঠিকঠাক আছে। হ্যাঁ, সব ঠিক আছে, আমাদের কোনো সমস্যা নাই। আচ্ছা, সো এই 103/100কেই আমরা এখানে একটু বড় করে কনভার্ট করে লিখব। এই 64 64-র মতো থাকুক, 103 টু দি পাওয়ার 4, নিচে আসে হচ্ছে 100 টু দি পাওয়ার 4। সো এই 103/100কে আমি চাইলে উপর নিচে দুই জায়গায় যদি 4 দিয়ে গুণ করি, দেখেন খেয়াল করে আমি কি করতেছি, উপর নিচে যদি 4 দিয়ে গুণ করি তাহলে 412 টু দি পাওয়ার 4, এবং নিচে আসে হচ্ছে আপনার 400 টু দি পাওয়ার 4। মানে এই যে এই অংশটাকে যদি 4 দিয়ে গুণ করি, ঠিক আছে, উভয় পক্ষ ওই উপর নিচকে, এখন 400 টু দি পাওয়ার 4 আলটিমেটলি এইটা কাটাকাটি হয়ে যায়, ঠিক আছে? তখন আমার শুধুমাত্র থাকে হচ্ছে 412 টু দি পাওয়ার 4, যেটা আমার অপশনে আছে। সরি, 412 টু দি পাওয়ার 3। আমি একটা কনস্ট্যান্ট ভুল করেছি এই জায়গাটাতে, এটা একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, উপরে প্রতি জায়গাতেই 3 ছিল। হ্যাঁ, আচ্ছা, জাস্ট এ মিনিট, সব জায়গায় 3 ছিল। সো আমার উত্তর হবে 412 টু দি পাওয়ার 3। এইটাই আপনার উত্তর, অপশন এ। ওকে, আশা করি বুঝতে পারছেন। আসেন আমরা শেষ প্রশ্নটা সলভ করে ফেলি। বার্ষিক 10% চক্রবৃদ্ধি মুনাফায় আর এর মান হচ্ছে আপনার 10%, 8,000 টাকা। পি এর মান হচ্ছে আপনার 8,000 টাকা। 1.5 বছর, এন এর মান হচ্ছে 1.5 বছর, মানে 3/2। চক্রবৃদ্ধি মুনাফা কত হবে যদি মুনাফা অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হয়? তার মানে ডেফিনেটলি এখানে এম এর মান অর্ধবার্ষিক, মানে 2 বার। সো এই অঙ্কটা আমি আপনাদের জন্য একটু বাসার কাজ দিব, আপনাদের জন্য ভাইয়াপুরা, কিন্তু হিন্টস আমি দিয়ে যাব। আপনারা শুধু ক্যালকুলেশনটা করবেন আপনাদের প্র্যাকটিসের জন্য, কারণ অনেকগুলো একই রকম ম্যাথ আমরা করেছি। সো আশা করি আমরা এখন পারবো। আচ্ছা, সূত্রটা বসিয়ে দিলাম। পি এর মান কত? 8,000। 1 প্লাস আর এর মান কত? 10, এম এর মান 2, 2 × 3/2। আচ্ছা, 8,000 8,000-এর মতো থাকলো। 1 প্লাস 10 দিয়ে কাটলে 10 হয়, 1/20। উপরে কাটাকাটি করলে থাকে 3। তো 8,000 ইন্টু 21/20 টু দি পাওয়ার 3। সো আসলে করেই দেই, আর বাসার কাজের দরকার নাই। দেখেন, 8,000 ইন্টু 21 টু দি পাওয়ার 3, আর নিচে থাকতেছে 20 টু দি পাওয়ার 3। সো 20 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8,000, যেটা কাটাকাটি হয়ে যায়, উত্তর থাকে শুধুমাত্র 21 টু দি পাওয়ার 3। সো 21 টু দি পাওয়ার 3 যেটা, সেটাকে যদি আমরা মানে একদম গুণ করে ফেলি, গুণ করলে আসে হচ্ছে 21 × 21 × 21। এটার ভ্যালুটা বের হবে হচ্ছে আপনার 9,261 টাকা। এখন কথা হচ্ছে, আপনার মুনাফা জানতে চেয়েছে, মূলধন জানতে চাইনি। সো এটা হচ্ছে মুনাফা, সো এই মূলধন। সো আমার মুনাফা জানতে গেলে কি করতে হবে, এটা থেকে অ্যাকচুয়াল মূলধনটাকে বিয়োগ করতে হবে। সো আমার আই হবে সি মাইনাস পি। সো 9,261 মাইনাস আপনার 8,000 টাকা। সো এটার উত্তর হবে হচ্ছে আপনার 1,261 টাকা
অপশন এ। সো আমরা আশা করি ভাইয়া আপুরা এতক্ষণ যে ম্যাথগুলো করলাম সেটা আমরা ধরতে পেরেছি, বুঝতে পেরেছি। সো একটা বিষয় আপনাদেরকে বলি, আজকে আমরা কি কি করলাম একটু রিভিউ করি। নাম্বার ওয়ান, আমরা যৌগিক বা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র প্রমাণ করেছি। সেই সূত্রটা দুইভাবে প্রমাণ করেছি। যদি আপনার এন এর মান 1 হয়, মানে আপনার প্রতি বার্ষিক চক্রবৃদ্ধি হয়, আবার যদি এম বার সাইকেল হয়, অর্থাৎ বার্ষিক চক্রবৃদ্ধির মধ্যে যদি আবার 2-3 বার করে হয় সাইকেল, সাপোজ অর্ধবার্ষিক বা হচ্ছে আপনার ত্রৈমাসিক বা 2 মাস অন্তর অন্তর এরকম ভাবে সাইকেল হতে পারে। সো দুই রকম সূত্র প্রমাণ করেছি। সেই সূত্র থেকে আমরা প্রিলির ম্যাথগুলো সলভ করেছি এবং একদম লাস্টে গিয়ে আমরা কিছু সম্ভাব্য ম্যাথ আলোচনা করেছি। সো আশা করি ভাইয়া আপুরা আজকের আলোচনা থেকে আপনারা অনেক কিছুই ধরতে পেরেছেন যে কিভাবে চক্রবৃদ্ধি মুনাফার ম্যাথগুলো আমরা করব। সো আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে যাই করেন না কেন চক্রবৃদ্ধি মুনাফার সূত্র দুইটা মনে রাখবেন এবং সেই অনুযায়ী প্রশ্নে কি কি মান দেওয়া আছে সেটা দেখে তারপর হচ্ছে আপনারা ফাইনালি মানগুলো বসিয়ে অঙ্কটা করার চেষ্টা করবেন। সো আশা করি আজকের পর থেকে আপনাদের চক্রবৃদ্ধি মুনাফায় ইনশাল্লাহ সমস্যা হওয়ার কথা না। সো নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবারও কথা হবে। এতক্ষণ ধৈর্য ধরে ক্লাস করার জন্য সবাইকে ধন্যবাদ। সো প্র্যাকটিস করেন বারবার করে, যত প্র্যাকটিস করবেন তত ভালো হবে এবং আপনি ম্যাথে তত বেশি আয়ত্ত অর্জন করতে পারবেন। সো আপনাদের জন্য শুভকামনা থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।